বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো যে শ্রীলঙ্কা যে তার অবস্থান থেকে আজকে তাদের যে ধসে পড়া অর্থনৈতিক অবস্থা থেকে যে আজকে যে তাদের যে একটা ঘুরে দাঁড়ানোর যে একটা টার্নিং পয়েন্ট এটা তারা কিভাবে করেছে আমরা সেটা নিয়ে আজকে আমরা আসলে কথা বলব। আমরা গত ৩ বছর আগে দেখেছি যে শ্রীলঙ্কার মানুষজন একটু পেট্রোলের জন্য পাম্পের কাছে হচ্ছে লাইন বাই লাইন মানে সারি ধরে দাঁড়িয়েছিল। তারপর হচ্ছে যে কোনো স্বাস্থ্য খাতে অর্থাৎ কোনো মেডিকেলে ওষুধের জন্য হাহাকার ছিল। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি ছিল অনেক হাই, যেটা হচ্ছে ৬৯.২২%। তারপর শোক অবস্থা, এই দেশের যে বিপর্যয় অবস্থা, এই অবস্থাগুলার জন্য কিন্তু দেশের মানুষের আন্দোলনের প্রতিক্রিয়ায় পড়ে ওই দেশের যে প্রেসিডেন্ট ছিল তিনি কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন বা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তখন। এখন এগুলার বিভিন্ন কারণ রয়েছে। আমরা যদি কারণগুলা যদি দেখি, ২০২১ সালে তাদের ঋণের পরিমাণ দাঁড়ায় হচ্ছে $৫৪.৭৪ বিলিয়ন। ৫৪.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এটা একটা কারণ। সেকেন্ডলি যে কারণটা, তারা বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য তারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। যে প্রকল্পগুলো তারা গ্রহণ করেছেন, এখানে তারা লট অফ পরিমাণ যে টাকা বা ইনভেস্টমেন্ট তারা করেছেন, কিন্তু এইখান থেকে কোনো কার্যকরী কোনো আয় আসেনি। দ্যাটস ওয়াই সরকারের কিন্তু একটা অর্থনৈতিক একটা ধাক্কা খায় সে সময়। পরবর্তীতে ২০১৯ সালে ইস্টার সানডেতে একটা সন্ত্রাসী আক্রমণ হয়। এই সন্ত্রাসী আক্রমণে অনেকগুলা বিদেশি ফরেনার নিহত হয়, এবং করোনার যে একটা ধাক্কা, এই ধাক্কার জন্য তাদের যে পর্যটন যে কেন্দ্র রয়েছে, এখান থেকে তাদের প্রচুর পরিমাণে কিন্তু আসতো, অর্থনৈতিক একটা মানে বড় একটা ইনকাম আসতো। এই ইনকাম কিন্তু এই যে ইস্টার সানডের যে সন্ত্রাসী হামলা ২০১৯ সালে এবং যে করোনা, এরপরে যে করোনা মহামারী, এর ফলে কিন্তু তাদের অর্থনৈতিক অর্থাৎ আয়ের উৎসটা কিন্তু বন্ধ হয়ে যায়। এরপরে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তাদের দেশের যে প্রবাসী যে আয় রয়েছে, এটাও কিন্তু স্তব্ধ হয়ে যায়। ওকে। এরপরে যে সরকার যে কর ছাড় দেয় যে তাদের যে নির্বাচনের একটা ইশতেহার ছিল, তারা জনগণের কাছ থেকে কর কমায় নেবে। তাদের এই নির্বাচনের ইশতেহারটা পূরণ করতে গিয়ে তারা কর ছাড় দেয়, যেটা জিডিপি এবং কর এটার অনুপাত ৮% দিকে যায়, যা হচ্ছে যেটার ফলে তাদের অর্থনীতিটা কিন্তু একেবারে ধসে পড়ে। ফলে তারা একমাত্র তাদের অবস্থাটা ছিল ছাপানো আয়ের যে উপরে সরকার চলছে। ওকে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তারা ২০২১ সালে তারা একটা প্রকল্প গ্রহণ করে, যে কৃষি যে জমি রয়েছে, এই কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহারটা বন্ধ করে জৈব সারের ব্যবহার নিশ্চিত করা। এই যে প্রকল্পটা যে গ্রহণ করে, এই নীতিটা যে গ্রহণ করে, এর ফলে হচ্ছে তারা জৈব সারের ব্যবহার ফলে কৃষি জমিতে কিন্তু তাদের উৎপাদনটা বা প্রোডাকশনটা কমে ২০% থেকে ৪০% নেমে আসে। মানে ১০০ থেকে এত অবস্থা। ফলে যে কৃষিতে একটা ধস নামে। ২০২২ সালে এই সবগুলার একটা চরম একটা রূপ নেয়, যে তারা প্রথম দেশ হিসেবে স্বাধীন হওয়ার পর তারা প্রথম দেশ হিসেবে যে বৈদেশিক যে মুদ্রা, যে বৈদেশিক যে ঋণ রয়েছে, এই ঋণটা তারা আ হচ্ছে এই ঋণটা তারা আ পরিশোধ করতে ব্যর্থ হয়। যে সময় তারা ঋণটা পরিশোধ করতে ব্যর্থ হয়, ওই সময় আন্দোলনটা শুরু হয়। এরপর সরকারটা পতন ঘটে, এবং চীনের কাছে তাদের যে হামবানটুটা যে সমুদ্র বন্দর, এটা ৯৯ বছরের জন্য লিজ দিয়ে দেয়। এরপর তারা অনেক যে পলিসি গ্রহণ করে, এবং যেগুলা কার্যকরী হবে এবং যেগুলা জনগণের জন্য ভালো হবে, তারা তাদের যে তাদের মুদ্রাস্ফীতিটা ছিল ৬৯.২২%। এটাকে তারা কমিয়ে বর্তমানে ১% নিচে নেমে এসেছেন, এবং তাদের বর্তমান যে রিজার্ভের পরিমাণ $৬ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এবং এটা তারা কিভাবে করেছিল, এবং এটা তারা কিভাবে এই জায়গায় ইনক্রিজমেন্ট করেছিল, এখানে তাদের প্রাতিষ্ঠানিক একটা জবাবদিহিতা নিয়ে আসছিল। এখানে সৎ নেতৃত্ব ছিল, দুর্নীতি মুক্ত, দুর্নীতিতে সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছেন, এবং এখানে একটা যে গুড গভার্নেন্স এর একটা প্রয়োগ ঘটেছে। একটা সরকারি দলের বা একটা রাজনৈতিক যদি সদিচ্ছা থাকে, প্রাতিষ্ঠানিক যদি জবাবদিহিতা থাকে, রেসপন্সিবিলিটি যদি ঠিকঠাক মতো কাজ করে, ফাংশন করে, এবং এই একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি ট্রান্সপারেন্সি থাকে,
তাহলে এই একটা দেশ প্রপারলি হচ্ছে এগিয়ে যাবে। এই শ্রীলঙ্কাই হচ্ছে তার অন্যতম উদাহরণ। আমরা এই জায়গা থেকে বাংলাদেশেও কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে যে নতুন, নতুন পলিসি গ্রহণ এবং এগুলা বাস্তবায়নের মাধ্যমে। এখন বাংলাদেশ সরকার কি করবে? এই জায়গায় হচ্ছে বাংলাদেশ সরকারের অনেক করণীয় রয়েছে এবং বাংলাদেশ সরকার মনে হয় এটা পারবে। আসসালামু আলাইকুম।